আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি শাকিল আহমদ। শুরুতে বিশ্বকাপ প্রসঙ্গ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন। লামিন ইয়ামালদের জয় 1-0 গোলে। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন CR7। বদলি নেমে গোল করেন মিকেল মেরিনো। অন্তিম মুহূর্তে পার্থক্য করে দেন আর্সেনাল এই তারকা। এটাই শেষ বিশ্বকাপ, তবে স্পেন ম্যাচটা শেষ নয়। বরাবরের মতো আত্মবিশ্বাসী রোনালদো জানিয়েছিলেন এই বার্তা। তবে লা রোহা ফিউরিদের বিপক্ষে হারে 20 বছরে খেলা 6 বিশ্বকাপে শেষ পর্যন্ত ট্রফিহীন CR7, যা কিনা বর্নিল ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা। তাই গ্রেটেস্ট শো অন আর্থে বিদায়টা হলো অশ্রুসিক্ত। রূপকথার মতো সমাপ্তি কে না চায়? রোনালদোও চেয়েছেন শেষ বিশ্বকাপটা রাঙাতে। বর্নিল ক্যারিয়ারে কত ট্রফি তো জিতেছেন, কিন্তু সবচেয়ে বড় শিরোপাটা অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গ হওয়ায় অশ্রুসিক্ত CR7। ট্রফি ছুঁতে না পারলেও কোটি কোটি ভক্তের হৃদয় ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিশ্বকাপ জেতা হয়নি, সেই তালিকায় যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের বিশ্বকাপ যাত্রায় তার ব্যক্তিগত পারফরমেন্স কেমন ছিল? গ্রুপ পর্বে নবাগত উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল, যারা কিনা আর 3 ম্যাচই হেরেছে। আর রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোরশিটের নাম তুলেছিলেন, সেটা পেনাল্টি থেকে। শেষ 16-য় নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। জার্মানিতে শুরু, যুক্তরাষ্ট্রে শেষ। 20 বছরে খেলেছেন 6 বিশ্বকাপ, 27 ম্যাচে গোল 11টি, সঙ্গে আছে একাধিক অ্যাসিস্ট। সব আসরেই ছিলেন দলের ভরসার প্রতীক। সব আসরে গোল করার বিরল কীর্তিও আছে তার। তবে ইয়ামালদের কাছে হেরে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে তার ম্যাচ হারের সংখ্যা এখন 8টি। এর আগে মেক্সিকোর কারবাহাল আর দক্ষিণ কোরিয়ার হংমিও রোনালদোর সমান ম্যাচে হেরেছেন। বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের পাল্লাটা ভারী। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, আছে সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 4 ক্লাব বিশ্বকাপের সঙ্গে আছে একাধিকবার লিগ জেতার কীর্তি। উয়েফা নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফিও জিতেছেন। ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এর দ্বার প্রান্তে। ক্যারিয়ারে এমন অনেক অর্জন থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থে প্রত্যাশার প্রাপ্তি কখনো এক বিন্দুতে মেলেনি। তাই বলে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভুলে যাবে ফুটবল বিশ্ব? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় সরে দাঁড়ালেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। রাউন্ড অফ 16-এর দিনেই দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণ হয়নি, তাই আমার মনে হয় না দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো অর্থ আছে। এখন সভাপতি ও বোর্ড নিজেদের পরিকল্পনা অনুযায়ী নতুন কোচ নিয়োগ দিতে পারবে। তারা সবসময় আমাকেও আমার কোচিং স্টাফকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। গত 3.5 বছর আমার জীবনের অন্যতম সেরা সময় আমি এখানে কাটিয়েছি। এই স্মৃতিগুলো আমি সবসময় সঙ্গে রাখবো। এদিকে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলারা। এছাড়া স্কোরশিটে নাম তোলেন লুকাকু ও ফানাকে। ম্যাচের শুরুতেই লিড পায় বেলজিয়াম। 9 মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দলকে এগিয়ে দেন কেটেলারা। অন্যান্য প্রসঙ্গ, সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিন সোমবার রাতে ককটেল বিস্ফোরণ হয় সাভারের কর্মসূচিতে। নিন্দা এবং ক্ষোভ জানাতে ঘটনাস্থলে প্রতিবাদী মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা। অবস্থান নেয় সাভার থানার সামনে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে। সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে।
ফলে এখানকার যে স্থানীয় এমপি আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। হামলায় সাংবাদিক সহ 5 জন আহত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পদযাত্রায় ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি। বাংলা মোটরের কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। যখন এনসিপির তরুণ নেতৃত্বরা চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন এনসিপির নতুন নেতৃত্বকে টার্গেট করে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই বহিঃপ্রকাশ। প্রশাসনিকভাবে ভয় পেতে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। 7 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে একযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর প্রবেশদ্বার সহ দেশ জুড়ে মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। পরবর্তীতে গণ আন্দোলনে রূপ দেয়। তৎকালীন সমন্বয়করা বলছেন, গণ অভ্যুত্থানের 2 বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। 2024 সালের 7 জুলাই, যেদিন কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচিতে আসে নতুন মোড়। প্রচলিত হরতাল অবরোধের বাইরে বাংলা ব্লকেড ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে সড়ক মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। সেদিন বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় মিছিল। শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড নামকরণের নেপথ্যে কী ছিল? 24 মাস পর সেই স্মৃতি স্মরণ করলেন সে সময়ের সমন্বয়করা। 6 জুলাই সন্ধ্যার পরে আমাদের একটি মিটিং হয়। তো আমরা যেহেতু দীর্ঘ 4 দিন যাবৎ আন্দোলন করছিলাম এবং আমরা কোনো যৌক্তিক সাড়া পাচ্ছিলাম না, তো তখন আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের কঠোর কর্মসূচি দিকে আগাতে হবে। বাংলা ব্লকের নামটাকে পাশ করিয়ে নেই এবং এই কর্মসূচির মাধ্যমে যেটা হয় যে আমরা যে জিনিসটা আশা করি ঠিক সেরকম একটা জিনিসই হয়। অবরোধ এই শব্দের সাথে কিছু ট্রমা আছে। বাংলাদেশের মানুষের হরতালের শব্দের সাথে ট্রমা আছে। তো আমরা হয়তো কাছাকাছি জিনিস, কিন্তু শান্তিপূর্ণ বোঝানোর জন্য আমরা ডিফারেন্ট নামকরণ, ডিফারেন্ট সেন্টিমেন্ট আমরা ব্যবহার করি এখানে। আন্দোলনের সংগঠকদের ভাষায় পরবর্তী কর্মসূচির শক্ত ভিত তৈরি করেছিল 7 জুলাইয়ের বাংলা ব্লকেড। রাজনৈতিকভাবে আমরা বেশ কিছু জিনিস মানুষ এখানে সুফল পেয়েছে, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে আসলে সে ধরনের বিশাল কোনো পরিবর্তন আনতে পারেনি। এটা আমি মনে করি যে জুলাই এখন পর্যন্ত এখানে এই সফলতা দেখাইতে পারেনি। এই প্রত্যাশার জায়গাটা না আসলে 1-2 বছরে পূরণ হবে না। এটা একটা বিশাল জার্নি। এখন যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা পলিটিশিয়ানস আছে, তারা অনেক সময় মেগা স্টারের চেয়ে অনেক বেশি জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আই হেট পলিটিক্স জেনারেশন থেকে আই লাভ পলিটিক্স জেনারেশন যে আমরা গড়ে তুলতে পেরেছি, এটা কিন্তু আসলে 24 জুলাই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা সফলতা। 7 জুলাই দিনভর আন্দোলন শেষে সমন্বয়করা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরের দিনগুলোতে যা দেশব্যাপী রূপ নেয় গণ আন্দোলনে। আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। জুলাই যোদ্ধাদের কাছে বাংলা ব্লকেড শুধু একটি অবরোধ কর্মসূচি নয়, এটি ছিল নজিরবিহীন গণ অভ্যুত্থান রচনার এক ঐতিহাসিক অধ্যায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দুর্যোগ আসার আগেই সতর্ক করার কথা যে প্রযুক্তির, সেটি এখন নিজেই সংকটে। দেশের 5টি আবহাওয়া রাডারের 5টি অচল। ফলে উত্তরাঞ্চল, হাওর ও উপকূলের বিশাল এলাকা কার্যকর রাডার পর্যবেক্ষণের বাইরে। তবে দ্রুত ঢাকা ও রংপুরের রাডারগুলো চালু করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার।
দেশ জুড়ে এখন সক্রিয় মৌসুমি বায়ু, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ইতোমধ্যেই জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রকৃতির এমন বৃষ্টি, মেঘ, শিলাবৃষ্টি, বাতাস ও ঝড়ের গতিপথ সম্পর্কে তথ্য দেয় আধুনিক রেডার। দুর্যোগের নির্ভুল পূর্বাভাসের জন্য যা বিশ্বের সব দেশেই অপরিহার্য। রাডারের গুরুত্ব হচ্ছে অত্যন্ত স্বল্প সময়ের যে পূর্বাভাসগুলো, সেগুলোর ক্ষেত্রে রাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। শুধু অত্যন্ত কার্যকরী ভূমিকা বললে হবে না, স্বল্প মেয়াদী পূর্বাভাসের মেরুদণ্ড হচ্ছে রাডার। তাই রেডার শুধুই একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে 5টি রেডার রয়েছে তার সবগুলোই এখন অচল। গত 4 তারিখ রাত্রে 8টার দিকে একটা ওখানে দমকা হাওয়া হয় এবং যার ফলে ওখানে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ড্যামেজ হয়, যার ফলে এখন রাডার স্টেশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, যার ফলে আমরা রাডার চালাতে পারছি না। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদেরকে আমরা এটা অবহিত করছি চিঠি দিয়ে এবং তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর রেডার কাজ করছিল না বহু বছর ধরেই। গেল 1 মাসেই কার্যক্রম বন্ধ রংপুর ও ঢাকার 2টি রেডারেরও। রাডার ডাটা প্রতি 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এই যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তথ্যপত্র পাওয়া যায়, তার মাধ্যমে আবহাওয়ার গতি প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপট থেকে সেটার সাথে সম্পর্কিত যে দুর্যোগ আছে সেটার পূর্বাভাস তৈরি করা যায় এবং সেই পূর্বাভাস অত্যন্ত দ্রুততার সাথে কোন এলাকায় হবে সেটি জনগণকে জানিয়ে দেওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে, প্রয়োজনের অর্ধেক লোকবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য জেলাগুলো। পাহাড় ধসের শঙ্কায় চরম ঝুঁকিতে রয়েছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বান্দরবানের লামা ও আলীকদমের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে ব্যাহত সড়ক যোগাযোগ। অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ায় থানচির, তিন্দু, রেমাক্রি ও নাফাকুম পর্যটন এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতি খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জানাবেন সবশেষ খবর। হ্যাঁ শাকিল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানে যে সাঙ্গু ব্রিজ, সেই ব্রিজের উপরে। আমরা দেখতে পেয়েছি আসলে বান্দরবানে যে রোমা, তানসি, রংছড়ির যে প্রবল বৃষ্টিপাত, এই কারণে কিন্তু আসলে প্রবল স্রোতে যে পানির প্রবাহ সেটি অনেকটা আসলে বৃদ্ধি পেয়েছে। সাঙ্গু নদীর বলা যায় বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। তবে একটা আশার বাণী হচ্ছে, আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় যে গতকালকে বৃষ্টিপাতের রেকর্ড 164 মিলিমিটার করা হয়েছিল, সেটি এখন 128 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা তারা জানিয়েছে। তবে আগামী 9 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার কথাও তারা জানিয়েছে। অন্যদিকে পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদেরকে ঝুঁকিয়ে দিয়ে নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং গুলো করা হচ্ছে। আমরা দেখেছি সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিকেও তারা আসলে বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সেই ক্ষেত্রে বান্দরবানের জেলা প্রশাসক যেটি জানিয়েছে, বান্দরবান 220টি আশ্রয় কেন্দ্র দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বান্দরবানের কামসি উপজেলার নাফাকুম, রেমাক্রি, সিন্দুর যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেখানে বৃষ্টিপাত শুরু হওয়ার আগে থেকে বেশ কিছু পর্যটক আসলে সেই সমস্ত এলাকায় ভ্রমণে গিয়েছিল। তারা প্রায় শতাধিক পর্যটক এখন নাফাকুম, সিন্ধু এবং রেমাক্রিতে আটকা পড়েছে। সেই সমস্ত পর্যটকদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন রকমের সহযোগিতা এবং নিরাপদ আশ্রয় রাখা হয়েছে বলে জানিয়েছে। যেহেতু নৌ চলাচলে একটি সতর্কতা জারি করা হয়েছে সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে, সেই কারণে কিন্তু পর্যটক বাহী নৌ এবং অন্য নৌকাগুলো আসলে স্পটে যেতে পারছে না। সেক্ষেত্রে নিরাপত্তা খাতিরে এখন বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন পরিষেবার যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে, আগামী 10 জুলাই পর্যন্ত সেই সমস্ত পর্যটন স্পটগুলোকে পর্যটক ভ্রমণ না করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে জেলা প্রশাসন যেটি জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জনের সাথে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বান্দরবানের লামা, আলীকদম সহ বিভিন্ন এলাকার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যদিও বা
লামা নিকেতনের যে সড়কটি সেটির পানি কিছুটা নামতে শুরু করেছে। বান্দরবানের রংছড়ির যে মাটি পড়ে পাহাড় যোগাযোগ বন্ধ ছিল সেটি অনেকটা আসলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে টানসির যে বড় পাথরটি পড়ার কারণে সেই এলাকাটা পরিষ্কারের কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন। এবং জেলা প্রশাসন জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বান্দরবানের টানসির যোগাযোগটাও আসলে স্বাভাবিক করা যাবে। তবে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানের বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নগুলো। সব মিলিয়ে কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ বসবাস করছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে 5,756 জন পরিবার এখানে বসবাস করছে, তারা কিন্তু যা পরিসরে যাওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পরামর্শ দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে দুর্যোগ পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। তিনি আরও জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. The Ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. গ্লোবাল গেটওয়েতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের পাশাপাশি তাকে কি নোট স্পিচ দেবার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এতে 2027 সালের জুন মাসে গ্লোবাল গেটওয়ে ফোরাম এর 3য় সংস্করণে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণ এবং মূল বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আসন্ন ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের 2 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘ জোরালো সমর্থন চান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সদর দপ্তরে 5ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।